আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পদার্থের গঠন অধ্যায় নিয়ে কথা বলেছিলাম এবং কণার গতি তত্ত্ব নিয়ে কথা বলেছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা আজকের অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মৌলের পরিচিতি নিয়ে। তো মৌলের পরিচিতি নিয়ে আমরা কথা বলবো। তো যে কোনো মৌলকে যদি আমরা ভাঙি ভাইয়া, অনেকগুলা জিনিস আমরা এখানে পাবো। সেখানে ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো, এবং এগুলো হচ্ছে পরমাণুর ভিতরে থাকা স্থায়ী মূল কণিকা। এখানে কিন্তু আরো কিছু কণিকা রয়েছে যেগুলো আমি আলোচনার বাইরে রেখেছি। হয়তোবা কোনো একদিন ক্লাসে আসলে বিস্তারিত ডিসক্রিপশনালি সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মৌলের পরিচিতি। তো ভাইয়া, মৌলের পরিচিতি জানার জন্য আমাদের সর্বপ্রথমে আমরা যদি একটা মৌল নেই, ধরেন এটা হচ্ছে আমাদের লিথিয়াম। লিথিয়াম হচ্ছে একটা মৌল। তো এই লিথিয়ামের উপরের দিকে কিন্তু ভাইয়া একটা লেখা থাকে যেটা হচ্ছে 7, আর নিচের দিকে লেখা থাকে হচ্ছে 3। তো এখন এই যে উপরের দিকে লেখা আছে 7, এই 7টাকে কিন্তু বলা হয় ভাইয়া ভর সংখ্যা। এটাকে বলা হয় ভর সংখ্যা। অর্থাৎ এইটার কিন্তু ভাইয়া আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় কেন? এর কারণটা হচ্ছে এই যে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা আছে, এর মধ্যে কিন্তু ভাইয়া দুইটা জিনিসের যোগফল আছে। দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের প্রোটন সংখ্যা আছে প্লাস নিউট্রন সংখ্যা আছে। তার মানে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা মিলেই কিন্তু ভাইয়া ভর সংখ্যা হয়েছে। আর নিউটন সংখ্যা প্রোটন সংখ্যার যোগফলটাকে কিন্তু ভাইয়া নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, নিচে যে 3 আছে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় ভাইয়া পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে মনে রাখতে হবে নিচের যে সংখ্যাটা আছে সেটার নাম হচ্ছে পারমাণবিক পারমাণবিক সংখ্যা। তো এখন এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা, সেটাই কিন্তু আমাদের পর্যায় সারণীর পারমাণবিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। তো তার মানে ভাইয়া, আমরা যদি একটা মৌলকে ভাঙি তাহলে বেশ কিছু জিনিস পাবো। যার মানে এক নাম্বারটা হচ্ছে ভর সংখ্যা পাবো, নিউক্লিয়ন সংখ্যা পাবো, প্রোটন সংখ্যা পাবো, নিউট্রন সংখ্যা পাবো, আবার হচ্ছে ইলেকট্রন সংখ্যা পাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যদি একটা মৌলকে বিশ্লেষণ করি এই জিনিসগুলা কি কিভাবে পেতে পারি, এটা একটু ব্যাখ্যা করা যাক। এবং এখান থেকে এমসিকিউ এ কিভাবে প্রশ্ন হতে পারে বা সিকিউ এ আমাদের এখান থেকে প্রশ্ন হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। তো ধরে নেন ভাইয়া, আমি যদি সোডিয়ামের কথা, একটা খুবই কমন মৌল নিলাম। এই সোডিয়ামটা তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সোডিয়াম। তো সোডিয়ামের উপরে কিন্তু ভাইয়া দেওয়া আছে হচ্ছে 23, আর নিচে দেওয়া আছে ভাইয়া হচ্ছে 11। তো এখন ভাইয়া, এই সোডিয়ামকে যদি আমরা ভাঙি তাহলে কি কি জিনিস পাবো? সর্বপ্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যার পরে আর কি পাবো? সেখানে পাবো আমরা ভর সংখ্যা। তো ভর সংখ্যাকে ভাইয়া কি দ্বারা প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে মূলত আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি বলি এখানে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় ভাইয়া এ দ্বারা। তাহলে এ মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা। এবং আমরা যদি বলি ভাইয়া, এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যা। তো এটাকে কিন্তু ভাইয়া জেড দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাই কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে নিউটন সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? নিউটন সংখ্যা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে কি হবে ভাইয়া? যেহেতু আমাদের এই জায়গায় কি কি আছে বলেন তো? এই জায়গায় আছে হচ্ছে আমাদের মূলত মানে ভর সংখ্যা, অর্থাৎ এ আছে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউটন সংখ্যা হবে এ মাইনাস জেড। অর্থাৎ এর থেকে মানে ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যাটা বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভাইয়া আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ইলেকট্রন সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করব? ইলেকট্রন সংখ্যাকে ভাইয়া ই দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এখন ইলেকট্রনকে আমি ই দ্বারা প্রকাশ করব। তো এই হচ্ছে আমাদের একটা মৌলকে ভাঙলে আমরা এই জিনিসগুলি পাবো। তাহলে সর্বপ্রথম কোন জিনিসটা পাচ্ছি? সর্বপ্রথম পাচ্ছি আমরা ভর সংখ্যা, 2 নম্বরে পাচ্ছি আমরা পারমাণবিক সংখ্যা, তারপরে পাচ্ছি আমরা নিউট্রন সংখ্যা, তারপরে পাচ্ছি হচ্ছে ইলেকট্রন সংখ্যা।
তো এখন যদি ভাইয়া এগুলাকে আমরা একটু দেখি যে তাহলে সোডিয়ামের ভর সংখ্যা ভাইয়া কত। এখন যদি আমি বলি যে স্যার সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, এখন যদি বলি ভাইয়া সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তাহলে আমরা কি জানি নিচের যে সংখ্যাটা থাকে সেটাকেই কিন্তু বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া যে পারমাণবিক সংখ্যা মানেই কিন্তু প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। এখন আমরা ভাইয়া এটাও জানি কোন একটি মৌলের ভেতরে যতগুলি প্রোটন থাকে বাইরে কিন্তু ততগুলি ইলেকট্রন থাকে। তাহলে এখন ভাইয়া যদি আমি বলি এর প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে ভাইয়া ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে 100% আমাদের ইলেকট্রন সংখ্যাও হবে 11, কারণ আমরা জানি কোন মৌলের বাইরে ভিতরে যতগুলি প্রোটন বাইরে ততগুলি ইলেকট্রন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নিউটন সংখ্যা কি? তাহলে আমাদের এ থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, মানে এ থেকে জেড মাইনাস করে দিব, তাহলে কত হবে ভাইয়া? তাহলে এখানে হবে ভাইয়া 12। তার মানে সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12, ভর সংখ্যা হচ্ছে 23, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি সোডিয়াম এরকম হয়, সোডিয়াম যদি হচ্ছে প্লাস আয়নে থাকে, তাহলে ভাইয়া কি বুঝায়? তাহলে কি বুঝাবে দেখেন ভাইয়া, সোডিয়ামের ভর সংখ্যা তখন 23 হবে এবং এর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা যেটা সেটা হচ্ছে 11 হবে। এখন ভাইয়া নিউটন সংখ্যা কত হবে? 12 হবে। এখন দেখেন তো ভাইয়া এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা মূলত কি বোঝাচ্ছে? প্লাস চিহ্নটা মূলত বোঝাচ্ছে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার ইলেকট্রন কত ছিল ভাইয়া? ইলেকট্রন ছিল হচ্ছে 10। এবার সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে তার ইলেকট্রন কত হবে? তাহলে এর ইলেকট্রন হবে 10টা। তার 11টা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে তার ইলেকট্রন হয়েছে 10টা। এখন যদি ভাইয়া এরকম হয় অক্সিজেন 2-, এখন অক্সিজেন 2- হলে কি হবে ভাইয়া? অক্সিজেন জানি আমরা 8 নাম্বার মৌল, এর ভর সংখ্যা হচ্ছে ভাইয়া 16। তাহলে এখন দেখি অক্সিজেনের ভর সংখ্যা কত? অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। অক্সিজেনের যে আমাদের পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে 8। তাহলে অক্সিজেনের নিউটন সংখ্যাও কিন্তু ভাইয়া 8। কেন নিউটন সংখ্যা 8? কারণ আমরা জানি যে নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে 16 থেকে যদি 8 যায় তাহলে এটা 8 হবে। কিন্তু এইখানে দেখেন তো ভাইয়া এই যে তার মাথার উপরে একটা চার্জ দেখা যাচ্ছে 2-, এটা বোঝাচ্ছে যে এই অক্সিজেন 2টা ইলেকট্রন রিসিভ করেছে। তার মানে তার ইলেকট্রন হওয়ার কথা ছিল 8টা, কারণ আমরা জানি কোন মৌলের বাইরে যতগুলি প্রোটন থাকবে, তার মানে এই অক্সিজেনের ভিতরে যতগুলি প্রোটন আছে বাইরে তার ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? ইলেকট্রন থাকার কথা ছিল হচ্ছে আমাদের 8টা। তো এখন এই যে ইলেকট্রন 8টা থাকার কথা ছিল, সরি এটা হচ্ছে অধাতু, এটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে তার কি হবে ভাইয়া? মাইনাস হবে। তাহলে এর কি হয়েছে যে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, সে আরো 2টা ইলেকট্রন নিয়ে এসেছে। এখন যদি বলি ভাইয়া তাহলে তার ইলেকট্রন কয়টা হবে? তার ইলেকট্রন কিন্তু ভাইয়া 10টা। 8টা থাকার কথা ছিল কিন্তু তার কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। তার মানে সে কি করেছে? আরো ইলেকট্রন গুলাকে বাকি 2টা ইলেকট্রনকে গ্রহণ করেছে। এখন যদি ভাই আমরা আরো একটা মৌল দেখি, যেমন ধরেন হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ আয়ন দিলাম। তো অ্যালুমিনিয়ামের যে আমাদের ভর সংখ্যা ভাইয়া সেটা কিন্তু হচ্ছে 27 এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে এবার যদি আমি বলি ভাইয়া অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত, তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27। যদি বলি ভাইয়া অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, তাহলে এটা হচ্ছে আমাদের 13। তাহলে আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা। এখন ভাইয়া এখানে দেখেন তাহলে তার নিউটন সংখ্যা কত হবে? তার মানে ভর সংখ্যা থেকে আমরা কি করব? পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে দিব। তাহলে 27 থেকে যদি 13 যায় তাহলে কত হবে ভাইয়া? 14 হবে। এখন আসেন ভাইয়া এইখানে আমাদের ইলেকট্রনের হিসাব করতে হবে। আমরা বেসিক্যালি জানি কোন মৌলের ভিতরে যতগুলি প্রোটন বাইরে ততগুলি ইলেকট্রন। তার মানে এখানে তার ইলেকট্রন হওয়ার কথা ছিল 13টা, কিন্তু ভাইয়া সে কি করেছে? 3+ আয়ন উৎপন্ন করেছে। তার মানে সে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখন যদি সে 3টা ইলেকট্রন ছেড়ে দেয় 13টার মধ্যে, তাহলে তার ইলেকট্রন কয়টা ভাইয়া? 10টা ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন হবে 10টা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভাইয়া যাদের যে ক্লাসের সমস্যা তোমরা নিচে আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাবা যে স্যার এই ক্লাসটা দিলে ভালো হবে বা এই ক্লাসটা দিলে ভালো হবে। আমরা চেষ্টা করব সেই বিষয়টার উপরে ধরে ধরে ক্লাস দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।